করলো, কিন্তু ফোনটা রিসিভ হলো না। রিসিভ হবেই বা কেমন করে? নিস্তব্ধ তো ফোনের কাছেই নেই। রাতে পার হলো আরও কিছুটা সময়। নিস্তব্ধ আর সুজন দুজনেই মাত্র ওটি থেকে বের হলো। নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে হেঁটে নিজ চেম্বারের দিকে গিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ফোনের ভাইব্রেশন বুঝতেই খুলতে মুহূর্তেই সশব্দে তার ফোনটা বেজে উঠল। মাহিনের ফোন। মাহিন ওপাশ থেকে জিজ্ঞাসা করলো, তুই কোথায় ভাই? নিস্তব্ধ হসপিটালে বলতেই ওপাশ থেকে মাহিন শুরু করলো। এরপরই কেটে দিল। নিস্তব্ধ অবাক হলো। ফোনের নোটিফিকেশন চেক করে দেখলো বাড়ির থেকে অনেকগুলো কল এসেছে। সে ভারী অবাক হলো। নিস্তব্ধ বুঝতে পারলো না হঠাৎ কি হলো। ফোন দিতেই যাবে তখন সুজন দৌড়ে এসে বলল, এই বাসন্তী আপার তো অনেকগুলো মিস কল উঠে রয়েছে, কি হলো বলতো? নিস্তব্ধ আরও চিন্তিত হয়ে পড়লো। বলল, হ্যাঁ তাই তো দেখছি। ওয়েট, আমি কল ব্যাক করে দেখছি হঠাৎ কি হলো। নিস্তব্ধ কোনো অজানা বিপদের আশঙ্কা করছে। সন্ধ্যা থেকেই তার মনটা কেমন অস্থির অস্থির লাগছিল। নিস্তব্ধ ফোন করতেই অনিমা বেগম ফোন ধরলেন। নিস্তব্ধ চিন্তিত কণ্ঠে বলল, কি ব্যাপার মা, হঠাৎ এতগুলো মিস কল? এনি প্রবলেম? অনিমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, তাসফিকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না নিস্তব্ধ, ফোন বন্ধ, এখনো বাড়ি ফিরেনি। নিস্তব্ধ উত্তেজিত হয়ে বলল, কি বলছো কি মা? ও তো কোনো 5 বছরের ছোট বাচ্চা নয় মা, যে মেলায় হারিয়ে যাবে। এর আগেও রাতে যাতায়াত করেছে সে। তোমাদের কোনো আইডিয়া আছে কি বলছো তোমরা? রাত 10টা বাজতে চললো আর তোমরা বলছো সে এখনো বাসায় ফেরেনি। মা তোমরা কান করে শুনে রাখো, আমার বউয়ের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তোমাদের সবাইকে আমি দেখে নেব। নিস্তব্ধ ফোন কাটার পাশে অনিমা বেগম আরো হতাশ হয়ে পড়লেন। ছেলেটা তার আরো উত্তেজিত হয়ে পড়ল। সুজন নিস্তব্ধকে শান্ত করার চেষ্টা করলো। নিস্তব্ধ আরো উত্তেজিত হয়ে পড়ল। কি শান্ত হব? তুই ভাবতে পারছিস যদি কোনো বড় সড়ো বিপদে পড়ে থাকে? সন্ধ্যা থেকে এখনো বাড়ি ফেরেনি। পুচকে মেয়েটা নিজেকে সর্বা ভাবতে শুরু করেছে। বেশি ডানা গজিয়েছে। ওর ডানা যদি আজ আমি না ছাড়িয়েছি। নিস্তব্ধ ফোন করলো তার চেনা এক ভাইকে। তাকে বলল যে করেই হোক তার দেওয়া ফোনের লোকেশনটা ট্র্যাক করতে। অতঃপর গা থেকে অ্যাপ্রন খুলে ছুঁড়ে ফেলে কোনো পকেটে ফোনটা ঢুকিয়ে নিল আর দ্রুত গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল বাইরে। সুজন পেছন দিকে চিল্লিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমি আসছি, এভাবে হাইপার হোস না ভাই। নিস্তব্ধ কর্ণ সুজনের কথাগুলো পৌঁছালো না। অন্ধকারের এক রুমের মাঝে তাসফি কাতরাচ্ছে। প্রতি মুহূর্তে গা শিউরে ওঠা ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তখন কেউ পিছু থেকে চেপে ধরার ভয়ে তাসফি জ্ঞান হারিয়েছিল। ঘণ্টাখানেক আগে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই তাসফি চোখ চোখ পিটপিট করে তাকালো। চারিদিকেই অন্ধকার। বুঝতে অসুবিধা হলো না, ইতোমধ্যেই রাত ঘনিয়ে এসেছে অনেকটা। তার হাত পা বাঁধা, কিন্তু এখন চোখ খুলে দেওয়া। তাসফি দেখতে পেল দূরে অবস্থিত ল্যাম্পপোস্টের আলো রুমটার জানালা দিয়ে প্রবেশ করছে। সেই আবছা আলোয় রুমের চারিদিকে অবলোচনের পর তাসফি ভয়ে আতঙ্কে মূর্ছা গেল। এ বুঝি পুনরায় সে জ্ঞান হারাবে। কি ভয়ঙ্কর! চারিদিকে লাশে লাশে সজ্জিত। এটা কোনো সাধারণ রুম নয়, এটা তাদের কলেজের মর্গ। চারিদিকে লাশের বহর সাজানো। তাসফি চিৎকার করে উঠল, কিন্তু হায় আফসোস, ব্যতীত কোনো শব্দই তার মুখ দিয়ে বের হলো না। সে দাঁড়াতে পারছে না, তার হাত পা বাঁধা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ভয়ে কেঁপে কেঁপে উঠছে। অন্ধকারের সঙ্গে একা থাকার তার ফোবিয়া আছে। মনে হচ্ছে এই বুঝি লাশগুলো জীবিত হয়ে ক্রমাগত তার দিকে এগিয়ে আসবে। তাসফি থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে, ফুপিয়ে কাঁদছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে কেউ ইচ্ছে করে তাকে এখানে রেখে গিয়েছে। যারা তাকে এখানে রেখে গিয়েছে তারা খুব ভালো করেই জানে সে অন্ধকারকে ভয় পায়। সঙ্গে আরও ভয় পাওয়াতেই এই মর্গের যথেষ্ট। ভয়ে একদম কাবু হতেই চোখগুলো খুলে দিয়েছে। আতঙ্কে তাসফির প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে দুর্বিষহভাবেই কাটছে। নিস্তব্ধ সিসি ক্যামেরার কাছে গিয়েও কোনো লাভ হলো না। ক্যামেরা নষ্ট। নিস্তব্ধ ভেবে পেল না ক্যামেরাগুলো হঠাৎ নষ্ট হলো কি করে। সিসি ক্যামেরার দায়িত্বে থাকা লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারলো এগুলো দুদিন আগেই নষ্ট হয়েছে। কাল নতুনগুলো ডেলিভারি হবে। নিস্তব্ধ ভেবে পেল না এত বড় কেয়ারলেসভাবে এত বড় একটা হসপিটাল কলেজ চলছে কেমন করে। দুদিন যাবৎ সিসি ক্যামেরা নষ্ট, অথচ ঠিক কারোর তাগিদ নেই। নিস্তব্ধ কিছুক্ষণ লোকটার উপরে চিল্লাফাল্লা করলো। তাকেই বা দোষ দিয়ে লাভটা কি? দোষ তো অথরিটির। নিস্তব্ধ পিয়নকে জিজ্ঞেস করলো, আপনি সব রুম বন্ধ করার সময় ভালোভাবে চেক করেছিলেন তো? পিয়ন বলল,
ওয়াশরুম চেক করেছে? নিস্তব্ধ মাথা চেপে বসে পড়ল। নিস্তব্ধর নিজেকে এখন একটা অপদার্থ মনে হচ্ছে। নিস্তব্ধর ফোনটা বেজে উঠল। সুজনকে ইশারা করে তাকে ধরতে বলল। তার কিছুই ভালো লাগছে না। সুজন ফোন রিসিভ করে কথা বলল। ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে। ততক্ষণে মাহিনও চলে এসেছে কলেজে। লোকেশন জেনে নিস্তব্ধ ছুটল গাড়ির দিকে। এবার হয়তো বইয়ের খোঁজ পাবে নিস্তব্ধ এই আশায়। নিস্তব্ধর সঙ্গে সুজন আর মাহিনও এলো। নিস্তব্ধ নিজে ড্রাইভ করতে লাগলো। গাড়ির স্পিড দেখে ওরা দুজনেই ভয় পেল। কোনো অঘটন না ঘটে যায়। নিস্তব্ধ ইয়াসারের মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক তার বউকে সেভ করতে হবে। তার যেভাবেই হোক সে করবেই। তখন রাত 11টা পেরিয়ে গেছে। নীরব হাইওয়ের রাস্তা ধরে নিস্তব্ধ দ্রুত বেগে তার গাড়িটা ছুটিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য তো তার একটাই, তাসফি। এদিকে অন্ধকারের মর্গে তাসফির নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে আসছে। তবে কি এখানে এইভাবে ছটফট করতে করতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? নিস্তব্ধ রাত। ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ির শো শো শব্দ ব্যতীত কোনো শব্দ ঠাউর হচ্ছে না। এই রাস্তার চারিধারে ল্যাম্পপোস্টের আলোগুলো না থাকলে রাতের শহরটা মনে হতো কোনো ভুতুড়ে বাসভবন। লোকেশন অনুযায়ী নিস্তব্ধ গাড়ি এসে থামলো একটি শপিং মলের সামনে। ওরা দ্রুত সবাই গাড়ি থেকে বের হলো। নিস্তব্ধ আশেপাশে খুঁজতে লাগলো। সুজন চেঁচিয়ে উঠে বলল, দোস্ত, লোকেশন তো মনে হচ্ছে ওই ডাস্টবিনের পাশেই দেখাচ্ছে। নিস্তব্ধ দৌড়ে সেখানে গেল। সত্যি ফোনটা ডাস্টবিনের পাশেই পড়ে আছে। নিস্তব্ধ তা হাতে ধরল। ফোনটা এভাবে নোংরার ভিতরে রাস্তার মাঝে কি করে পড়ে থাকতে পারে? আশ্চর্য। সুজন বলল, এটা কোনো সংকেত নয় তো তাসফির? হতে পারে যদি কোনো কিডন্যাপ হয়ে থাকে, কিন্তু প্রমাণের জন্য তাসফির ওর জিনিসপত্র ফেলে যেতেই পারে। নিস্তব্ধ আর মাহিন মাথা দুলিয়ে তিনজন আবারও গাড়িতে চড়ে বসল। ঝড়ের গতিতে নিস্তব্ধ গাড়ি চালাতে লাগলো, কিন্তু লাভ কিছুই হলো না। এদিকে যতদূর চোখ হাইওয়ে রাস্তা, পাশে কোনো বাড়ি ঘরের ছিটে ফোটাও নেই, আর না তো তাসফির ব্যবহৃত অন্য কোনো জিনিসপত্র। নিস্তব্ধর মনে প্রাণে চাইছে তার বউ যেখানেই থাকে যেন সেফ থাকে। ওরা বুঝলো না কি করবে। নিস্তব্ধ গাড়ি থামিয়ে দিল। মাথা ফেটে যাচ্ছে তার চিন্তায়। মেয়েটা কদিনেই তার ঘাড় মাংস হাড় সব এক করে ফেলেছে। এইরকম চলতে থাকলে সে নিশ্চয়ই জিন্দা লাশ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ গাড়ির স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে রাখলো কিছু সময়। হঠাৎ কিছু মনে পড়তে নিস্তব্ধ আবারও গাড়িতে ঢুকে এলো। মাহিন বলে উঠল, কিরে, গানে ঘুরলি কেন? নিস্তব্ধ জবাব দিল না। তখন মাহিনের ফোনে আবারও কল এলো বাসন্তীর। চিন্তিত কণ্ঠে বলল, খোঁজ পেলে? মাহিন হতাশ কণ্ঠে জবাব দিল, অবশ্যই পাবো, আমরা খুঁজছি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। ওসমান বিলার সবাই জাগ্রত, কারো চোখে ঘুম নেই। এই অবস্থায় কারি বা ঘুম আসবে? অন্ধকার মর্গে হাত পা বাঁধা অবস্থায় বসে তাসফি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে লাশগুলো ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। তার দ্বারা বোধ হয় আর চোখ দুটো খুলে রাখা সম্ভব নয়। তবে কি এখানেই তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে হবে? আর বুঝি তার ডাক্তার সাহেবের রাগী বুকখানা দেখার সৌভাগ্য হবে না, শাশুড়ি মায়ের আদরে ধমক খাওয়া হবে না, আয়েশা ভাবি আর বাসন্তী আবার হাস্যকর কথা শোনা হবে না, নানির নির্লজ্জজনক কথাবার্তা শোনা হবে না, তার দাদির আহাজারি শোনা লাগবে না, মেজ চাচির ভালোবাসা পাওয়া হবে না। আর কিছুই বুঝি তার আর সদরে গ্রহণ করা হবে না। তার ডাক্তার সাহেবের ভালোবাসা পাওয়া বুঝি আর এই জন্মে হবে না। আচ্ছা, পরবর্তী জন্মে কি সে পাবে অহংকারী পুরুষটার ভালোবাসা? কি নিষ্ঠুর প্রকৃতি! তার ভাগ্যের উপরেই কেন সর্বক্ষণে এই বিপদগুলো খণ্ডিত রয়েছে? প্রথমে মা, তারপর বাবা, আর এখন তার ডাক্তার সাহেব। এত যন্ত্রণা ভোগ করার চেয়ে বিপরীত মৃত্যুই কি তার জন্য বেছে নেওয়া উত্তম পন্থা নয়? বাবা তো বলেছে উত্তম পন্থা বেছে নিতে। এত এত কষ্টের চেয়ে মৃত্যুই কি যোগ্য উপায় না? একেবারে মৃত্যুবরণ করলে তো তার আর এই শারীরিক মানসিক কোনো কষ্টই তাকে ভোগ করতে হতো না। নিস্তব্ধ গাড়ি এসে থেমেছে পুনরায় প্যাশন মেডিকেল কলেজের সামনে। দ্রুত সিট বেল্ট খুলে নেমে এলো। পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুঁজে তাসফির তাকিয়ে থাকা একখানা ছবি বের করলো। গেটে থাকা দারোয়ানের কাছে এগিয়ে গেল ততস্থ কদমে। চাচাকে ছবি দেখিয়ে বলল, চাচা খুব মনোযোগ দিয়ে ভেবে তারপর বলুন, বিকেল থেকে এই পর্যন্ত এই মেয়েটাকে কি গেটের বাইরে যেতে দেখেছেন? দারোয়ান চাচা চিন্তিত মুখভঙ্গিতে বলল,
এত মানুষ যাওয়া আসা করে, কার কথা কেমনে মনে রাখবো স্যার? নিশ্চিত আবারও জোর দিয়ে বলল, বিকেল থেকে খুব কম শিক্ষার্থী যাওয়া আসা করে, ভালো করে মনে করুন চাচা। আমার জীবন মরণের প্রশ্ন চাচা, এখন আপনি শেষ ভরসা। দারোয়ান চাচা একটু চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার সাহেব জীবন মরণের প্রশ্ন? কে এই রমণী যার জন্য এত বড় একজন ডাক্তারের জীবন মরণের প্রশ্ন? সে চেনে এই ডাক্তারকে, অনেক ভালো মানুষ। হসপিটালে খরচ ব্যতীত কতদিন আগে তার এক আত্মীয়র ওটি করিয়েছিলেন নিজের ফিস না নিয়ে। তারা গরিব ছিল। আজকাল এমন বড় ডাক্তার গো উদার মন তো খুঁজে পাওয়া যায় না, তা খুবই দুর্লভ। দারোয়ান চাচা কিছুক্ষণ ভেবে বলল, আমি দুপুর থেকে এইখানে ডিউটি করি, আমার মনে হয় না আমি এনাকে বের হতে দেখেছি। আর সন্ধ্যার পর তো তেমন কেউ বের হয়নি। নিস্তব্ধ মন মাচারে একটু আশার আলো উদয় হলো। মাইনার সুজনের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, তার মানে তাসফি ভেতরেই আছে। সুজনকে বলল প্রত্যেক রুমের চাবি নিয়ে আসতে। আজ তাসফির প্র্যাকটিক্যাল ছিল 3 তলায়। অতপর তারা 3 জন ছড়িয়ে পড়ল। এক একজন এক এক রুমে খুঁজতে লাগলো, কারণ পিয়নগুলো ফাঁকিবাজ হয়। তারা ভালো করে না চেক করেই ভয়ে বলে চেক করেছি। তাদের মিথ্যে কথার জোরেই অনেক সময় অনেক মানুষকে ভুগতে হয়। এটা খুবই খারাপ একটা অভ্যাস এই পিয়নদের। নিস্তব্ধ সুজন মাহিন প্রত্যেকটা রুম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু তাসফির দেখা নেই। নিস্তব্ধ যে মনোবল নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করেছিল, প্রত্যেকটা রুম খোঁজার পরেও তাসফিরকে না পেয়ে সেই মনোবলটুকুও হারাতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় রাত তখন 12টার ঘরে পেরিয়ে গেছে। অজান্তেই খুব সাবধানে মাহিন খুঁজে খুঁজে দোতলার মর্গের দিকে এগোলো। মর্গে এবার তাসফি কি করতে আসবে? তবুও কেন মনে যেন সে এদিকেই আসলো। মর্গের বাইরে আজ পাহারাদারও নেই। কি আশ্চর্য! সব এমন অদ্ভুত। কেন সিসিটিভি ক্যামেরা নষ্ট? এখানে পাহারা নেই, সন্দেহটা একটু বেশিই হচ্ছে। মাহিন গুটি গুটি পায়ে দরজার কাছে এগোতেই হালকা গোগানের আওয়াজ পেল। মাহিনের বুক ধকধক করে উঠল। চিৎকার দিয়ে ডাকলো সে নিস্তব্ধ আর সুজনকে। নিস্তব্ধ উঠে দাঁড়িয়ে আবারও দৌড়িয়ে এলো সেদিকে। ওদের সবার চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট, তবে নিস্তব্ধর যেন তা একটু বেশি। সুজনের চাবি দিয়ে রুম খোলার দেরি করা নিস্তব্ধর পছন্দ হলো না। সে নিজেই সুজনের হাত থেকে চাবি কেড়ে নিয়ে কাঁপা কাঁপা হাতে তারা খুলতে লাগলো। তবে কাঁপা হাতে খুলতে গিয়ে সুজনের হাতে তারই অনেক বেশি সময় লাগলো। তবুও ওরা কিছু বলল না। বন্ধুর মনের অবস্থা তারা খুব করেই ঠাহর করতে পারছে। রুম খুলে ভিতরে ঢুকে পড়ল ওরা। সুজন সঙ্গে সঙ্গে চেনা থাকায় সুজন সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার মর্গ আলোকিত হয়ে উঠল সাদা আলো। পাশে তাকাতেই নিস্তব্ধ থমকে গেল, চোখ মুখ বিধ্বস্ত অবস্থায়। তাসফি পড়ে রয়েছে ফ্লোরে, তার মুখ হাত পা বাঁধা। নিস্তব্ধ আর এক মুহূর্ত দেরি করলো না। সেকেন্ড মাঝে ঝড়ের গতিতে দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরলো তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। কাঁপা কাঁপা হাতে তাসফির মুখের কাপড়টা সরিয়ে দিল। চোখে মুখে অজস্র চুমন করলো তার পুরুষালী অষ্টদয়ের শরীর। বউকে পেয়ে নিস্তব্ধর চোখ মুখ খুশিতে চিকচিক করছে। হাত পায়ের বাঁধন খুলে দিল। নিস্তব্ধ যেন তাসফিকে একদম বুকের মাঝে ঢুকিয়ে নেওয়ার পায়তারা করছে। ঢুকতেই বোধ হয় ভালো হতো, তাহলে তো আর এভাবে হারিয়ে যেতে পারতো না। কেউ তার বউকে আর কষ্ট দিতে পারত না। হঠাৎ উষ্ণতা পেয়ে তাসফিও তার দুর্বল হাত দুটো উঠিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরার চেষ্টা করলো তার ডাক্তার সাহেবকে। তবে ততটা সফল হলো না। তাসফির গৌনানিতে নিস্তব্ধর হুঁশ ফিরল। হাতের বাঁধন একটু হালকা করেই ধরলো। নিস্তব্ধ আদুরে স্বরে ডাকলো, হেই তাসফি, কি হয়েছে? কথা বলো, কথা বলো বোকা মেয়ে। তাসফি মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, পানি পানি। নিস্তব্ধ সুজনের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কিরে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? শুনিসনি ও পানি খেতে চেয়েছে? নিস্তব্ধ তখনও তাসফিকে জড়িয়ে ধরেই আছে। তাসফি দুর্বল চিত্তে নিস্তব্ধর চোখে মুখে তাকালো, কণ্ঠে দুর্বলতা নিয়ে বলল, আপনি এসেছেন ডাক্তার সাহেব? নিস্তব্ধ তাসফির হাতখানা মুঠে পড়ে বলল, এই তো, এই আমি, দেখো কিচ্ছু হবে না তোমার বোকা মেয়ে। তাসফি আরও কি যেন বলতে চাইল। নিস্তব্ধ মুখ নিচু করল। তাসফি ভয়ঙ্কর কিছু অযাচিত বাক্য ছুড়ে দিল নিস্তব্ধর কর্ণে। তা শুনে নিস্তব্ধ একদম দীর্ঘ শীতল নদীর মতো শান্ত হয়ে গেল। নিস্তব্ধর মুখে হাসি ফুটল, তৃপ্তির হাসি। এই বাক্যই বুঝি শুনবার জন্য সে এত জনমকাল অপেক্ষা করছিল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, কথা দিলাম আমার বোকা পাখি। সুজন পানি নিয়ে এলো। মাহিনার সুজন দুজনেই তাসফিয়া নিস্তব্ধকে দেখছে অদ্ভুত চোখে।
কেউ কারোর প্রতি ভালোবাসা প্রকাশ না করে সারাক্ষণ ভালোবাসি না বলে মুখে ফেনা না তুলতে পেরেও কী করে এতটা ভালোবাসা যায় তা বোধ হয় এই দুজনকে দেখলেই বোঝা যায়। বিয়ে শুরু থেকে সারাক্ষণ যে পুরুষটি বউয়ের সঙ্গে ঝগড়াই করেছে, বউকে মানবে না বলে হাজারটা অজুহাত দিয়েছে, এমনকি নিজ রুমে থাকতে দেবে না বলে বাহিরও করে দিয়েছে, সেই পুরুষটি নিজ অর্ধাঙ্গিনীর বিপদে পাগল পাড়া হয়ে গিয়েছে। কেমন অদ্ভুত আচরণ করছে দেখো, যা তার মতো একজন ম্যাচিউর ডাক্তারের সঙ্গে একেবারেই বেমানান। নিস্তব্ধ আর তাসফিকে দেখে মনে হচ্ছে তারা 100 বছরের তৃষ্ণান্ত কপতি, সঙ্গে তাদের মধুর মিলন মুহূর্ত, হৃদয়ে থাকা গম্ভীর তৃষ্ণা মেটানোর দীর্ঘ প্রয়াস। সুজন পানি নিয়ে এগিয়ে এলো, কিন্তু তাসফিতা পান করার পূর্বেই জ্ঞান হারালো। নিস্তব্ধ কয়বার তার গালে চাপড় দিল, কিন্তু তাসফি আর কথা বলল না। নিস্তব্ধ উত্তেজিত হয়ে সুজনকে বলল, এই দেখ না, ও কথা বলছে না কেন? একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিল আমার সঙ্গে, দেখ না একটু। সুজন এই মুহূর্তে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। নিজে ডাক্তার হয়েও বুঝতে পারছে না বউ জ্ঞান হারিয়েছে, উল্টো তাকে জিজ্ঞেস করছে কেন কথা বলছে না। বোঝো ঠেলা, বউকে পেয়ে নিস্তব্ধর বুদ্ধি সবটাই লোপ পেয়ে গেছে। তাই এই মুহূর্তে সুজন আর মাহিন দুজনেই বুঝতে পারলো। ওরা দীর্ঘশ্বাস ছাড়লো। সুজন নিস্তব্ধকে অস্থির হতে নিষেধ করলো। তাসফির পালস রেট চেক করে বলল, রিল্যাক্স, দেখ দোস্ত, ও অসুস্থ, এত অস্থির হোস না, ওর পালস খুব ধীর গতিতে চলছে, এখনই ওকে কেবিনে অ্যাডমিট করা দরকার। মাহিন বলল, নিস্তব্ধ কথা পরে বলবি ভাই, ওকে আগে এখান থেকে বের কর। তোর বউ তো পালিয়ে যাবে না, এখানে থাকবে। এখন প্লিজ চল। নিস্তব্ধ মাথা নাড়িয়ে সায় দিল। সুজন ওঠাতে সাহায্য করতে গেলে নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, ছবি না তুই, তোকে বলেছি আমার সাহায্য লাগবে। মেয়ে মানুষ দেখলেই ধরতে ইচ্ছা করে, তাই না? শালা ক্যারেক্টারলেস, যা সর। মুহূর্তে নিস্তব্ধ তাসফিকে কোলে তুলে নিল, সঙ্গে কদম বাড়ালো হসপিটালের ভেতরের দিকে। সুজন কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল নিস্তব্ধর গমন পথে। মাহিনের দিকে তাকিয়ে বলল, ও আমাকে এভাবে বলতে পারলো বল? মাহিন মিটমিট করে হাসছে ওর কাণ্ড দেখে। পরক্ষণের বইয়ের প্রতি নিস্তব্ধর কনসার্ন দেখে দুজনেই স্মিত হাসলো। যাক, তাদের বন্ধু নিস্তব্ধ এবার তার নিস্তব্ধতা ছেড়ে বাজেভাবে ফেসেছে বইয়ের প্রেমে। জেলাসির জ্বালা কত প্রকার ও কি তা সে হারে হারে টের পাবে। শালা শালা নাকি বউকে ভালোবাসে না, এবার বোঝো মজা। আর দেরি না করে ওরা চলল হসপিটালের ভেতরের দিকে। তাসফিকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে এসে নার্স বলে চিৎকার করে ডাকতেই ওখানে উপস্থিত রাতের ডিউটিতে থাকা নার্সগণ ভীষণ অবাক হলো। তারা সবাই নিস্তব্ধকে খুব ভালো করেই চেনে, কেমন খিটখিটে তিরিক্ষি মেজাজের, তার উপরে মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলতে বলে। আর এখন তারা কিনা নিস্তব্ধর কোলের মাঝে জড়িয়ে থাকা একজন তরুণীকে দেখতে পাচ্ছে। কিছু এমার্জেন্সি রোগীর পরিবারগণ কেবিনের বাইরে বেঞ্চে বসেছিল, তারা অবাক হলো কিছুটা, কারণ রাত তখন 1টার কাছাকাছি। হঠাৎ এত রাতে কারণ হঠাৎ চিৎকার, একটু ঘাবড়ে যাওয়ারই কথা সকলের। নিস্তব্ধ ক্রমাগত ডাকে দুজন নার্স দ্রুত এগিয়ে এলো। তাসফিকে যথাযথ চিকিৎসার মাধ্যমে কেবিনে দেওয়া হলো। তাসফির শরীর খুব দুর্বল। তাসফির এক হাতে স্যালাইন দেওয়া, অপর হাত সে নিজের মুঠোয় পুরে তাতে মাথা ঠেকিয়ে বসে রইল ওর পাশেই। মাহিন ফোন করলো বাসন্তীর নাম্বারে। এতটা সময় সবাই ড্রয়িং রুমে বসে অপেক্ষার প্রহর করছিল। মাহিনের ফোন পেতেই সবাই উত্তেজিত হয়ে পড়ল। শেষে আয়েশাই কলটা ধরল। তাসফিকে পাওয়া গিয়েছে শুনে সবার অশান্ত মন মুহূর্তেই যেন শান্ত হলো। ঘরের উপর থেকে টনকে টনকে বোঝা নেমে গেল এক নিমিষেই। আয়েশা ছুটল দাদুকে জানাতে। সবাই এখনই বের হবে হসপিটালের উদ্দেশ্যে, আর বসে থাকার কোনো মানেই হয় না। অসুস্থ শরীরে দাদুও বায়না করলো যেতে, কিছুতেই তাকে মানানো গেল না। অতপর শুধু রুম্পাকে রেখে যাওয়া হলো পান্নার কাছে। মেয়েটা কাকিয়ার জন্য কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তার উপর এমনিতেই সারাদিন কাকিয়ার নাম জপ করতে থাকে, কাকিয়াকে বাড়িতে আনো বলে। সবাই হসপিটালে আসতেই নিস্তব্ধ গম্ভীর নির্লিপ্ত স্বরে বলল, তোমরা এমন জোট বেঁধে এসেছো কেন? এতজন তো একসঙ্গে কেবিনে থাকলে সমস্যা হবে। অনিমা বেগম ছেলের কথার বেজায় বিরক্ত হলো। দেখো ছেলের কাণ্ড, নিজের বইয়ের চিন্তায় চোখ মুখ কেমন পাংশুটে বর্ণ করে ফেলেছে, আর তাদের বলছে জোট বেঁধে এসেছো কেন। ফেরোজা বেগম এগিয়ে গিয়ে এনাদের কান মলে দিয়ে বলল, কেন রে হতচ্ছাড়া, বউ কি তোর একার নাকি? আমাদের নাতি বউ, মেয়ে সে, বুঝলি? দেখ সর,
যা বাইরে যা, তোকে দিয়ে আর কোনো কাজ নেই। আমরা সবাই ঠিক আছি, তুই বেশি মানুষ হয়ে গিয়েছিস, যা।